আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ব্রেইন কনভারসেশন। আজকে আমরা একটি স্পেশাল এপিসোড ব্রেইন কনভারসেশন, ভয়েস ফর রিফর্ম এবং নাগরিক কোয়ালিশন, তিনটি ডিফারেন্ট প্ল্যাটফর্ম, তিনটি প্ল্যাটফর্ম থেকে আমাদের একটি যৌথ আহ, আলোচনা। আমরা আজকে কথা বলছি এমন একটা ব্যাকগ্রাউন্ডে। আমাদের ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস সাহেব, তিনি লন্ডনে আছেন এই মুহূর্তে। এবং আহ, আগামী পরশুদিন, আগামীকাল 13ই পরশুদিন 13ই জুন আহ, একটি মিটিং হওয়ার কথা প্রধান উপদেষ্টা সাহেবের সাথে বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন তারেক রহমান সাহেবের। এই মিটিংটির ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে বাংলাদেশের বর্তমান যে পলিটিক্যাল স্টেলমেট, রাজনৈতিক স্টেলমেট, সেটার এগেনস্টে এই মিটিংটি রাজনৈতিক মহলে মনে করা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। সের আলোকেই আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে এই মিটিংয়ের আগে আমাদের সংস্কার নিয়ে এবং নির্বাচন নিয়ে, আমাদের গণতন্ত্রের উত্তরায়ন, ডেমোক্রেটিক ট্রানজিশনের জন্য যে স্টেলমেটগুলি তৈরি হয়েছে, যে ডিসইউনিটি তৈরি হয়েছে জুলাই কোয়ালিশনের মধ্যে, সেটা নিয়ে আমাদের আলোচনা। এবং সেটা নিয়ে নাগরিক কোয়ালিশনের কিছু স্পেসিফিক প্রপোজালস এবং রোডম্যাপ আছে, সেগুলি নিয়ে আমাদের আলোচনা। তো সেটাতে আমি প্রথমেই যাচ্ছি আসিফ জাহানের কাছে। আসিফ জাহান একজন পলিটিক্যাল এখন পলিটিক্যাল সায়েন্টিস্ট ইন ঢাকা ইউনিভার্সিটি এবং ব্র্যাক ইউনিভার্সিটি। আসিফ, আপনার কাছে প্রশ্ন যে নাগরিক কোয়ালিশনটি কি, এবং আমাদের যে 7-2 চার্টার বা 7-2 প্রপোজালস, রাইট। এগুলো কি, এগুলি যদি একটু ব্যাখ্যা করেন সবাই আমাদের শ্রোতাদের ওকে। জন্য। না, ওকে, অনেক ধন্যবাদ। তুমি আসলে নাগরিক কোয়ালিশনের ব্যাপারটা এসেছে হচ্ছে যে আমরা যখন দেখছিলাম যে একটা কনসেনসাস, মানে ছয়টা তো মেইন রিফর্ম কমিশন আইডেন্টিফাই করা হয়েছিল। সেই ছয়টার বেসিসে ঐক্যমত্য কমিশন কাজ করা শুরু করলো, এবং তারপরে একটা প্রশ্ন উত্তরের মতো একটা জিনিস তারা তৈরি করলেন। 166টা রেকমেন্ডেশন, ওই ছয়টা কমিশন থেকে 166টা রেকমেন্ডেশন আইডেন্টিফাই করে ওই 166টা রেকমেন্ডেশনে রাজনৈতিক দলগুলোর মতামত কি সে ব্যাপারে যখন তারা আহ প্রস্তাব নেওয়া শুরু করলেন, তো সেই সময় আমার মনে হয় অনেকেরই একটা জিনিস মনে হয়েছিল যে এই পুরো প্রক্রিয়াটা অনেক বেশি রাজনৈতিক পার্টিগুলো ড্রিভেন হয়ে যাচ্ছে, বারবার রাজনৈতিক পার্টিগুলোর মতামতই নেওয়া হচ্ছে। কিন্তু এখানে জনগণের, যদি আমি মোটা দাগে বলি, জনগণের মতামতের রিফ্লেকশনটা কোথায় হচ্ছে, আর একটু স্পেসিফিক করে বললে সিভিল সোসাইটি, যদি সিভিল সোসাইটি অর্গানাইজেশন যাদের বলছি তাদের পার্সপেক্টিভটা আসলে কোথায়। কারণ সিভিল সোসাইটি অর্গানাইজেশন গুলো তো দীর্ঘদিন ধরেই গণতন্ত্রের উত্তরায়নের কথা বলে আসছে, গণতন্ত্রের বিভিন্ন যাত্রাপথ নিয়ে কথা বলে আসছে, বিভিন্ন মেকানিজম নিয়ে কথা বলে আসছে। So তাদের সাথে তো আসলে কনসেনসাস কমিশন বা ঐক্যমত্য কমিশনের সেরকম যোগাযোগও হচ্ছে না, এত বিশাল একটা আলোচনা হচ্ছে সেখানে তাদের ইনপুটও দেওয়া হচ্ছে না। ডেফিনেটলি সিভিল সোসাইটি অর্গানাইজেশন গুলোর অনেক কিছু অফার করবার আছে, অনেক অনেক পাথওয়ে অফার করবার আছে, অনেক কিছু বলার আছে। তো সেই জায়গাটা থেকেই আসলে সিভিল সোসাইটির যে গ্রুপগুলো আছে, ব্রেইন এর মধ্যে একটা, যারা অনেকদিন ধরে এই রিফর্ম নিয়ে কাজ করে আসছে, ভয়েস ফর রিফর্ম আগস্ট 5-এর পরবর্তী সময়কালে বিভিন্ন স্পেসিফিক ইস্যুগুলোকে আইডেন্টিফাই করে সেটার উপরে আলাপ আলোচনা হয়ে আসছে। এখানে রাষ্ট্রচিন্তা, যারা তো শুরু থেকে এটা নিয়ে কথা বলে আসছে, এবং এর বাইরেও বিভিন্ন ইন্ডিভিজুয়াল ব্যক্তি যারা বিভিন্ন অর্গানাইজেশনকে রিপ্রেজেন্ট করেন, সেই অর্গানাইজেশন গুলো হয়তো পুরোপুরি আসেনি, কিন্তু সেগুলোর রিপ্রেজেন্টেটিভ তারা হচ্ছে গিয়ে একটা জায়গায় একসাথে হলেন, এবং একসাথে হয়ে আইন, মানে এটা হচ্ছে গিয়ে যেটা ব্রডার নাগরিক সমাজের একটা প্রতিনিধিত্ব স্থাপন করা, এবং সেখান থেকে এটা আইডেন্টিফাই করা যে ঠিক আছে যে কনসেনসাস কমিশন তারা তাদের মতো কাজ করছেন, খুব ভালো কথা। So, একই সাথে আমরাও একটু দেখি, নাগরিক সমাজে একটু দেখুক যে কোন জায়গাগুলোতে আমরা যখন গণতন্ত্রের উত্তরণের কথা বলছি, ডেমোক্রেটিক ট্রানজিশনের কথা বলছি, সবচেয়ে গুরুত্বপূর্ণ, নন নেগোশিয়েবল, যেগুলো আমাদের লাগবেই, এরকম কিছু স্টেপ আমরা আইডেন্টিফাই করতে পারি কিনা, এরকম কিছু জিনিসপত্র আমরা আইডেন্টিফাই করতে পারি কিনা যেগুলো নিয়ে আমরা কনসেনসাস কমিশনের সাথে নেগোশিয়েট করতে পারি বা ডিসকাশন করতে পারি, যেগুলো নিয়ে আমরা রাজনৈতিক দলগুলোর উপরে প্রেশার ক্রিয়েট করতে পারি যে না, আপনারা এই যে যে নির্বাচন যে সময়ই হোক না কেন, এই কতগুলো হচ্ছে গিয়ে গোড়ার জিনিস, এই জিনিসপত্রগুলো আমাদের অবশ্যই বাস্তবায়ন করতে হবে। ইন্টারিম গভর্নমেন্টের সাথেও আমরা আলাপ আলোচনা করতে পারি কিনা। তো এই জায়গা থেকে আমরা যেটা হয়েছে যে এই যে বিভিন্ন
গ্রুপ এবং ব্যক্তি তারা একসাথে হলেন, তারা আলোচনা করলেন। আলোচনা করার মাধ্যমে বিভিন্ন এই কমিশনের রিপোর্ট গুলোকে যাচাই বাছাই করা হলো। যাচাই বাছাই করার পরে 7টা পয়েন্ট আমি পরে আসছি একটু, যে কয়েকটা জিনিসপত্র আইডেন্টিফাই করা হলো যে এইগুলো হচ্ছে গিয়ে খুব গুরুত্বপূর্ণ। এরপরে আবার যেটা করা হলো যে এই কয়েকটা জিনিস নিয়ে আবার রাজনৈতিক দলগুলোর সাথে আহ মানে রাজনৈতিক দলগুলোর সাথে একটা ডিসকাশন হলো। সেই ডিসকাশন একটা কাইন্ড অফ দ্য মানে এটা ঠিক একদম সরাসরি সোজাসুজি নেগোসিয়েশন না, তাদের সাথে একটা আলোচনায় যাওয়া হলো যে তাদের মতামত বোঝার জন্য যে আমরা যে জিনিসপত্রগুলো প্রস্তাব করছি বা যা বলছি সেগুলোর ব্যাপারে তাদের মতামতটা কি। এবং এইখানে আমরা বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মতামত আমরা শুনলাম, এবং সেটা যে অ্যাকচুয়ালি আমাদের মতামতকে পুরোপুরি ইনফ্লুয়েন্স করে ফেলেছে তা না। তারা মত বা দ্বিমত না হোক, আমাদের কিছু নন নেগোসিয়েবল পয়েন্ট আছে যে জিনিসপত্রগুলোর উপরে আমরা জোর দিয়েছি। তো নিজেদের মধ্যকার আলোচনা, কিছুটা রিসার্চ, কমিশনগুলোর রিপোর্টটা দেখা, সেগুলোর ভায়াবিলিটি, সেগুলোর প্র্যাকটিক্যালিটি, ফিজিবিলিটি, এই জিনিসপত্রগুলো দেখা, রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করা, এবং একই সাথে হচ্ছে গিয়ে কনস্টিটিউশনাল এক্সপার্ট যারা আছেন তাদের সাথেও হচ্ছে গিয়ে কথাবার্তা বলা যে কি উপায়ে আমরা এটাকে বাস্তবায়ন করতে পারি। এগুলোর সম্মিলিত একটা ফল হচ্ছে যেটাকে আমরা 7/2 যেটা আমরা বলছি। আর 7/2 বলছি কেন? 7/2 বলার কারণটা হচ্ছে যে এখানে আমরা সুস্পষ্ট 7টা দফা আমরা দিয়েছি বা 7টা প্রস্তাব আমরা দিয়েছি। যে 7টা প্রস্তাব আমরা মনে করি যে দেশের ভবিষ্যতের যে গণতান্ত্রিক পথযাত্রায় আমরা যেতে যাচ্ছি সেখানে পাওয়ার স্ট্রাকচার এই 7টা জিনিসের একটা রিফ্লেকশন হওয়া দরকার, যেটা আমরা মনে করি যে গণতন্ত্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্লাস 2টা কি? প্লাস 2টা হচ্ছে যে যে বিষয়টা নিয়ে কেউই কথা বলছিলেন না তখন পর্যন্ত, যে কারণ তখন পর্যন্ত কনসেনসাস হচ্ছে, কনসেন্সাস কমিশনের ডিসকাশন অলরেডি শুরু হয়ে গেছে যে কে কোনটায় ছাড় দিচ্ছে কোনটায় ছাড় দিচ্ছে না। কিন্তু তারপরে কি হবে? ধরা যাক কনসেন্সাস কমিশন একটা কনসেনসাসে পৌঁছালো বা কনসেন্সাসে পৌঁছানো নিয়ে কোনো একটা ব্যাপার হলো, তারপরে কি হবে? সেটাকে ভবিষ্যতে আমরা আমাদের সংবিধানে কিভাবে নিয়ে আসবো বা নিয়ে আসবো না, সেটার পাত্র এটা কি? তো আমরা একই সাথে যেটা যেটা বললাম যে কনস্টিটিউশনাল স্কলার অন্য অনেকদের সাথে কথাবার্তা বলে আমরা 2টা পাথওয়েও আইডেন্টিফাই করেছি, যে এই 2টা পাথওয়েতে এই যে 7টা প্রস্তাবের কথা আমরা বলছি সেই 7টা প্রস্তাবকে আমরা কনস্টিটিউশনে বা নতুন যে কনস্টিটিউশনটা হবে সেটার মধ্যে অন্তর্ভুক্ত করা যায়। এখন ওই যেটা বলছিলাম যে 7টা যেই পদক্ষেপ বা 7টা যেই দফা যদি আমি বলি, 7টা দফা যেটা বলতেছিলাম যে এটা পাওয়ার স্ট্রাকচারের সাথে সম্পর্কযুক্ত। প্রথমত আমরা যদি 1 নম্বর দফায় আসি, আমরা উচ্চ কক্ষের কথা বলেছি যে একটা উচ্চ কক্ষ প্রতিষ্ঠা করা, যেটার ব্যাপারে মোরলেস রাজনৈতিক দলগুলোর একটা ঐকমত্য আছে। কিন্তু আমরা যে জিনিসটার উপরে জোর দিয়েছি যে উচ্চ কক্ষটা যদি হতে হয় তাহলে হচ্ছে গিয়ে প্রথম কথা এই উচ্চ কক্ষের গঠনটা এটা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনে হতে হবে। তার মানে রাজনৈতিক দলগুলো নিম্ন কক্ষে যে পরিমাণ ভোট পাবেন সেই ভোটের পার্সেন্টেজ অনুসারে সদস্যরা নির্বাচিত হবেন। এটা তারা নির্বাচনে কি পরিমাণ আসন জিততেন সে আসনের পার্সেন্টেজ না, ভোটের ভোটের এসব পার্সেন্টেজে এইটা হবে। এইটার উপরে আমরা জোর দিয়েছি, যেটা অবশ্যই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন হতে হবে, এবং এটাকে আমরা মোটামুটি একটা নন নেগোসিয়েবল, কারণ আমরা যেটা যে জায়গা থেকে আলাপ আলোচনা শুরু করেছিলাম যে পাওয়ার কনসেন্ট্রেশন হয়, ক্ষমতার যে কেন্দ্রীভবন হয়, যেটা একটা বড় ধরনের সমস্যা তৈরি করেছে, খুব সহজে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করা যায়, এই ধরনের যে বড় বড় সমস্যাগুলো তৈরি হয়েছে সেইটার একটা প্রতিকার হিসেবে আমরা উচ্চ কক্ষকে আইডেন্টিফাই করেছি। এবং আমরা বলেছি যে উচ্চ কক্ষকে কিছু দায়িত্ব দিতে হবে, মানে উচ্চ কক্ষটা অর্নামেন্টাল বডি হলে হবে না। তো সেইখানে এসে আমরা সেইখানে যেটা বলেছি যে সংবিধান সংশোধনের ক্ষেত্রে উচ্চ কক্ষের একটা রোল থাকবে। আমরা বিভিন্ন আইনের ব্যাপারে তারা তাদের ইনপুট দিতে পারবে, তাদের হয়তো ভেটো পাওয়ার থাকবে না, কারণ আমরা স্টেবিলিটির উপরেও হচ্ছে গিয়ে জোর দিয়েছি। এই ধরনের কিছু রোলের কথা আমরা উচ্চকক্ষের ক্ষেত্রে বলেছি। দ্বিতীয়ত যে জিনিসটার উপর আমরা জোর দিয়েছি যে সাংবিধানিক এবং জবাবদিহিতা নিশ্চিতকারী যে প্রতিষ্ঠানগুলো আছে, সাংবিধানিক প্রতিষ্ঠান বলতে আমরা নির্বাচন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, অফিস অফ দ্য কন্ট্রোলার অডিটর জেনারেল, এগুলোর কথা বলেছি। এর বাইরে তথ্য কমিশন আছে, এর বাইরে মানবাধিকার কমিশন আছে, আমরা লোকাল গভর্নমেন্ট কমিশনের কথা শুনেছি। এই ধরনের যে প্রতিষ্ঠানগুলো জবাবদিহিতা নিশ্চিত করবে এবং স্বাধীন হবে, এদের নিয়োগটা যাতে হচ্ছে গিয়ে আহ এক্সিকিউটিভ দ্বারা কন্ট্রোল না। কারণ অতীতে আমরা দেখেছি যেটা হয় যে নির্বাহী বিভাগই এই অ্যাপয়েন্টমেন্ট গুলো কন্ট্রোল করে, যার ফলশ্রুতিতে এই প্রতিষ্ঠানগুলো, দুর্নীতি দমন কমিশন সহ অন্যান্য প্রতিষ্ঠানগুলো তারা স্বাধীনভাবে কাজ করতে পারে। তা আমরা এইটার উপরে জোর দিয়েছি যে সাংবিধানিক নিয়োগটা যাতে হচ্ছে কি হয়। এবং এখানে আমাদের একটা কন্ট্রিবিউশন যেটা ছিল যে এনসিসি, ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিলের কথা
বারবার বলে আসছে কনস্টিটিউশনাল রিফর্ম কমিশন, এবং সেক্ষেত্রে বিভিন্ন রাজনৈতিক দল সেটাকে সরাসরি রিজেক্টও করে দিয়েছে। আমরা একটা অল্টারনেটিভ মেকানিজম দিয়েছি যে একটা অল পার্টি পার্লামেন্টারি কমিটির মাধ্যমে এটাকে করা যায় কিনা, এবং সেই ক্ষেত্রে আমরা শুধু যে সেটা করার কথা বলেছি তাই না, আমরা একই সাথেও বলেছি যে এই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোরও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। একটা প্রতিষ্ঠান স্বাধীন হতে পারে, তার মানে যে সে জবাবদিহিতার ঊর্ধ্বে তা না। সেজন্য আমরা একটা একটা আলাদা স্থায়ী কমিটি প্রতিষ্ঠার কথা বলেছি, যেটা উচ্চকক্ষের সদস্যদের দিয়ে হবে। তার মানে এখানে একটা প্যাকেজের মতো করে আমরা এই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর নিয়োগ এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে, তারা যাতে জবাবদিহিতার মধ্যে থাকে, সেটার কথা আমরা বলেছি। আমরা, এটা আমাদের 2 নম্বর দফা। আমরা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবারও পুনঃপ্রবর্তনের কথা আমরা বলেছি। এটারও একটা প্রক্রিয়া আমরা ডিসকাস করেছি, যেহেতু অত ডিটেলস আমি যাচ্ছি না আমরা কিভাবে ওইটাকে বলার চেষ্টা করেছি, বা সেখানে একটা অল পার্টি পার্লামেন্টারি কমিটির কথা আমরা বলেছি। প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে আমরা বলেছি যে কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী পদে সর্বোচ্চ 2 বার পর্যন্ত, সর্বোচ্চ 2 মেয়াদ পর্যন্ত, এবং এখানে সে পরপর টরপর এসব ঝামেলায় নেই, সর্বোচ্চ 2 মেয়াদ পর্যন্ত সেখানে আমরা স্টিক করেছি। আমরা স্থায়ী কমিটির ব্যাপারে কথা বলেছি, এবং আমরা বলেছি যে গুরুত্বপূর্ণ স্থায়ী কমিটিগুলো আমরা সেখানে 4টা কমিটির কথা স্পেসিফিক্যালি বলে দিয়েছি, যে সিলেক্ট কমিটি, পাবলিক অ্যাকাউন্টস কমিটি, এইরকম, তারপরে সাংবিধানিক ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্পর্কিত কমিটি, কমিটি অন প্রিভিলেজেস, এরকম কতগুলোর কথা আমরা বলেছি যে এইগুলোকে অবশ্যই বিরোধী দল থেকে এটার প্রধান হতে হবে। আমরা একই সাথে বলেছি হচ্ছে ডেপুটি স্পিকার 2 হাউসে বিরোধী দল থেকে হতে হবে। প্রধানমন্ত্রীর প্রশ্ন উত্তরের কথা আমরা বলেছি। আমরা এর সাথে আরেকটা যেটা গুরুত্বপূর্ণ ব্যাপার, আমরা নারীদের সরাসরি নির্বাচনের কথা বলেছি। 100 আসন নিয়ে আমরা দেখেছি যে সকল রাজনৈতিক দলের একমত, কিন্তু আমরা মনে করি যে এই 100 আসন অলংকারিক কোনো কিছু না, এখানে সরাসরি নির্বাচনের ব্যবস্থা করতে হবে। এবং পাশাপাশি আমরা আরো একটা জিনিস বলেছি, যেটা আমরা বলেছি হচ্ছে যে নেক্সট নির্বাচন থেকে, এই নির্বাচন থেকেই যে রাজনৈতিক দলগুলো যখন তাদের প্রার্থীদের নিয়োগ দেবে, তখন 20%, মিনিমাম 20%, 20% মিনিমাম, মানে 20%-এর কম হবে না, বেশি হতে পারে, এই পরিমাণ তাদের অবশ্যই নারী রাজনীতিবিদ তাদের হচ্ছে গিয়ে মনোনয়ন দিতে হবে সাধারণ নির্বাচনের ক্ষেত্রে। তো আমরা কিন্তু শুধুমাত্র ওই 100 আসনের সরাসরি নির্বাচন ওই জায়গাতেই থেমে গেছি তা না। সাংবিধানিক সংস্কার কমিশন যেটা বলেছে সেটার পাশাপাশি আমাদের মনে হয়েছে এর বাইরেও দরকার নারীর ক্ষমতায়নের জন্য, কারণ নারীদের সরাসরি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা দরকার, তাদের দায়িত্ব ইসে দরকার, তাদের জবাবদিহিতা দরকার। সেই ক্ষেত্রে ওই স্পেসিফিক প্রভিশনটা বলেছে, আমরা বলেছি এটার জন্য আসলে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টেরও দরকার নেই, সেটা আরপিওর মাধ্যমেই রাজনৈতিক দলগুলোর জন্য এটাকে ম্যান্ডেটরি করা যেতে পারে। আর 7 নম্বরে আমরা যেটা বলেছি যে যদি উপরের 6টার ব্যাপারে আমরা একটা একমত হতে পারি, যেটা আমরা ফিল করেছি যে একমত হওয়াটা আসলে খুব বেশি দূরে আমরা ছিলাম, তাহলে একটা জুলাই সনদ বাস্তবায়ন করা, যে জুলাই সনদটা ভবিষ্যতে রাজনৈতিক সমঝোতার ভিত্তি হবে, এবং এই সনদে আসলে হচ্ছে গিয়ে যে আমাদের যে আহ আগস্ট 5 পরবর্তী কার্যক্রমগুলোর একটা বৈধতা থাকবে, এবং সেটা সংবিধানের অংশ হবে। এটা হচ্ছে আমাদের সাধ্য। আর দুইটা যে পথরেখা, আমরা 2টা পথরেখার একটাকে আমরা বলেছিলাম হচ্ছে গিয়ে সংবিধান প্রণয়ন পরিষদ বা হচ্ছে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি পাথওয়ে, যেখানে আমরা বলেছিলাম যে যখন হচ্ছে গিয়ে আহ নির্বাচন যখন হবে, তখন হচ্ছে আমরা যে নির্বাচনটা সেটা গণপরিষদের নির্বাচনই হবে, কিন্তু যেই বডিটা নির্বাচিত হবে সেটা একই সাথে 2টা দায়িত্বই পারফর্ম করবে। সে একই সাথে হচ্ছে গিয়ে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গণপরিষদের দায়িত্ব পালন করবে, আবার একই সাথে যে মেজরিটি সে সরকার গঠন করে সরকারের দায়িত্বটা পালন করবে। আমরা বলেছি একটা নির্দিষ্ট সময়সীমা আমরা বেঁধে দেবো, সেটা নিয়ে কথা হয়েছে। 90 দিনের কথা আমরা বলেছি, কেউ কেউ 90 থেকে 120 দিনের কথা বলেছেন। এই 90 থেকে 120 দিনের মধ্যে ওই যে জুলাই চার্টারের কথা আমরা বলেছি, আমাদের 7 নম্বর যে দফা, সেইটা নিয়ে একমত হয়ে আমরা যে জায়গায় এসেছি সেগুলোতে হচ্ছে কি আমরা যাতে দ্রুত চলে আসতে পারি। তো সেইটা হচ্ছে একটা পথরেখা। আরেকটা আমরা বলেছি হচ্ছে গিয়ে যদি সর্বদলীয় ঐক্যমত্য হয়, যে যদি এমন হয় হচ্ছে গিয়ে যে জুলাই সনদটাকে একটা ঐক্যমত্য আমরা পৌঁছাতে পেরেছি, শুধু একটা সাধারণ নির্বাচনই হলো, কিন্তু আমরা বলেছি সেই সাধারণ নির্বাচনের সাথে সাথে একটা রেফারেন্ডাম, যে রেফারেন্ডামের মাধ্যমে জুলাই সনদের যেগুলো আছে সেগুলো একটা জনভিত্তি পাবে, তারপর একটা কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিলের মাধ্যমে সেই জিনিসপত্রগুলোকে আমরা কনস্টিটিউশনে একসেপ্ট করে নিই। তো এইটা হচ্ছে আমাদের 7 দফা প্লাস হচ্ছে 2 দফা, যেটার উপরে ভিত্তি করে নাগরিক সমাজ তাদের কার্যক্রমগুলোকে আরো সামনের দিকে চালিয়ে যাওয়ার আহ ইচ্ছা বা আকাঙ্ক্ষা ব্যক্ত করছে। বোধহয় অনেক সময় নিয়ে নিয়েছি, যাই হোক, এই হচ্ছে। নো নো, ধন্যবাদ আসিফ। দ্যাটস ভেরি কম্প্রিহেন্সিভ ওভারভিউ যে আমাদের নাগরিক কোয়ালিশনের যে 7/2 বলতে আমরা কি বোঝাচ্ছি। দ্যাট ওয়াজ ইম্পর্টেন্ট ফর দ্য কনটেক্সট। এখন আমরা দেখতে পাচ্ছি যে
এই কনটেক্সটের এগেইনস্টে পলিটিক্যাল রিয়েলিটি হচ্ছে যে দেশে নির্বাচন কবে হবে এবং আদৌ মানে নির্বাচনের নির্বাচন কবে হবে এই ইস্যু নিয়ে অন্তর্বর্তী সরকার এবং প্রধান রাজনৈতিক দলগুলি একটি দ্বন্দ্বের দিকে চলে গেছে। কিছু রাজনৈতিক দল বলছে যে এরকম যে আহ, নির্বাচন যত দেরিতে হওয়া যায় তত ভালো। কিছু রাজনৈতিক দল বলছে যে এরকম যে যত আগে হওয়া যায় তত ভালো। প্রধান রাজনৈতিক দল বিএনপি বলে আসছে বারে বারে যে তারা ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায়। আহ, প্রধান উপদেষ্টা উনি বলেছিলেন যে ডিসেম্বর টু জুন, অল্প সংস্কারে ডিসেম্বর, বেশি সংস্কারে জুন। কিন্তু আমরা সংস্কার বলতে যা দেখতে পাচ্ছি এবং আমাদের যেসব দাবি ছিল সেগুলির সাথে আসলে এই অল্প বেশি, ডিসেম্বর জুন এটা ঠিক মানে বোঝা যাচ্ছে না যে এরকম যে কি হবে। তার প্রেক্ষিতে আবার প্রধান উপদেষ্টা বললেন যে এপ্রিলে, এপ্রিলের প্রথম 2 সপ্তাহে নির্বাচন হবে। আমি ফাহিম মাসরুরের কাছে যেতে চাই। ফাহিম মাসরুর ভয়েস ফর রিফর্ম এবং ব্রেইনের মেম্বার এবং নাগরিক কোয়ালিশনের ওয়ান অফ দি মেইন অর্গানাইজার্স। ফাহিম, আপনি কি আমাদেরকে একটু বুঝিয়ে বলবেন যে এপ্রিল, এপ্রিলের সমস্যাটা কি? এপ্রিলের থেকে যদি আগে হওয়া যায় ফেব্রুয়ারি, এবং আমাদের এই 7/2 আমরা যেসব যেসব বলছি রিফর্মের সাথে এগুলি মিলে যে ফেব্রুয়ারি ভার্সাস এপ্রিল, হোয়াট ইজ দ্য ইস্যু হিয়ার? ধন্যবাদ জ্যোতি। আমি আসলে ফেব্রুয়ারি ভার্সেস এপ্রিল থেকে ব্যাপারটাকে আহ, মনে করি হচ্ছে রোজার আগে এবং রোজার পরে। হ্যাঁ, কেননা সেটাও আপনি বলেন যে রোজার জানেন আগে বা যে পরে। হ্যাঁ, আলটিমেটলি জি রোজা তো আসলে মাত্র শুধুমাত্র 29 দিনের একটা ব্যাপার না। রোজা ইনফ্যাক্ট অলমোস্ট আমাদের রোজার সাথে ঈদ ছুটি টুটি মিলায় প্রায় 40 দিনের একটা ব্যাপার। তো এই 40 দিনে ফেব্রুয়ারি মানে হচ্ছে, যারা বলছে বা আমাদের নাগরিক কোয়ালিশন থেকে যখন বলা হচ্ছে, আমরা কিন্তু জাস্ট রোজার ইমিডিয়েট আগে, সে ফর এক্সাম্পল রোজার 1 থেকে 2 সপ্তাহ আগে। আর যদি রোজার পরে করতে হয়, আসলে যদি ঈদটা হবে মোস্ট প্রবাবলি 16 or 17 মার্চ। তো ঈদের তো আর আসলে পরের দিনই করা যায় না, মিনিমাম অ্যাটলিস্ট 3 সপ্তাহ 20 দিনের একটা গ্যাপ থাকতে হবে। তো আলটিমেটলি আমাদের মাঝখানে ডিভাইডারটা কিন্তু আসলে রোজা। তো সেই আচ্ছা, পার্সপেক্টিভটা আসলে সবচেয়ে বড় ব্যাপার। কারণ অনেক সময় মনে হয় যে আসলে 2 মাসের পার্থক্য। আমি ব্যাপারটাকে 2 মাসের পার্থক্য মনে করছি না। এই ব্যাপারটা আসলে রোজার 1 মাসের পার্থক্যই। তো সেই আচ্ছা, অর্থে কিন্তু খুব বেশি ডিফারেন্স আসলে নেই। তো এখন আচ্ছা, প্রবলেম হচ্ছে যে যারা বলছে যে এপ্রিলের ইলেকশন, মানে সেটা বেসিক্যালি রোজার পরেই মিন করা হচ্ছে। তো এখন যে কয়েকটা প্র্যাকটিক্যাল চ্যালেঞ্জের কথা আসছে, এবং যে পলিটিক্যাল পার্টিগুলো বিএনপি অ্যান্ড ফিউ আদার্স তারা যে আইডেন্টিফাইগুলো করেছে, একটা হচ্ছে যে ফার্স্ট অফ অল ওয়েদার। ওয়েদার মানে হচ্ছে আমার বেসিক্যালি যদি এপ্রিলের ফার্স্ট কিসে, যেহেতু মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন প্রথমার্ধে, উনি কিন্তু প্রথম উইকে বলেননি। তো প্রথমার্ধে বলতে মানে বেসিক্যালি 1 থেকে 14-15 তারিখের মধ্যে। তো সেই জায়গাতে ওই সময় আমরা জানি যে আসলে মার্চ থেকে আসলে গরমটা পড়া শুরু করে, এবং এপ্রিলের একটা মানে প্রথম থেকেই বেশ ভালো একটা মানে হট একটা ওয়েদার থাকে। এবং এপ্রিলের ফার্স্ট উইক থেকেই আসলে ঝড়ঝাপটার একটা ব্যাপার চলে আসে। তো সেটা ওয়েদার পার্সপেক্টিভে সবচেয়ে বড় কনসার্নটা বিভিন্ন রাজনৈতিক দল শো করেছে। এটা হচ্ছে একটা কনসার্ন। সেকেন্ড হচ্ছে যে যেহেতু রোজার একটা বড় সময়, সেই রোজার সময়টা আসলে ক্যাম্পেইন কিভাবে হবে। তো এটা যেমন গতকাল আহ, একজন বলেছে, এবং ইনফ্যাক্ট আজকেও আমি দেখলাম বিএনপির মহাসচিব বলেছে যে আসলে রোজার মধ্যে যেহেতু অলরেডি নর্মালি যখন থেকেই ইলেকশন শিডিউল ঘোষণা করা হয় এবং দলগুলো প্রার্থী ঘোষণা করে ইনফর্মালি বা ফর্মালি, তখন কিন্তু আসলে ক্যাম্পেইন শুরু হয়ে যায়। হয়তো অফিসিয়াল ক্যাম্পেইনটা 15-20 দিন আগে থেকে শুরু হয়, পোস্টারিং করা বা ওগুলি করা। বাট আসলে এক ধরনের ইনফর্মাল ক্যাম্পেইন কিন্তু শুরু হয়ে যায় আসলে 1.5 মাস আগে থেকেই, নির্বাচন তফসিল ঘোষণার পর সময় থেকেই। তো তখন আসলে যখন যদি রোজাটা ব্যাপার হয়, রোজার সাথে তো আসলে ইফতারের ব্যাপারটা আসলে খুব অঙ্গাঙ্গিভাবে জড়িত। তো যেমন পলিটিক্যাল পার্টিগুলোর আসলে একটা ভ্যালিড কনসার্ন যে তারা যদি কাউকে ডাকে তাদের সাথে মানে কথা বলতে বা গণসংযোগ করতে, একটা আলোচনা হবে, তখন তো তারা আসলে ইফতার ছাড়া তো আসলে ব্যবস্থা করা যাবে। এবং একটা সিরিয়াস কনসার্ন হচ্ছে যদি রোজার মধ্যে ক্যাম্পেইন করতে হয় ইনফর্মাল হলেও, তাদের খরচটা অনেক বেড়ে যাবে। এবং যেটা বলা হয় যে নির্বাচন কমিশন যে এই খরচটা বেঁধে দেয়, কোনোভাবেই এটা সম্ভব না। কারণ আমরা জানি যে এখন আসলে মিনিমাম ইফতার করতেও একজন লোকের পিছনে আসলে 2-3-400, 200-300-400 টাকা 500 টাকা লেগে যায়। তো এইটা একটা প্র্যাকটিক্যাল কনসার্ন তারা রেজ করেছে। আরেকটা হচ্ছে যে আমাদের
এপ্রিলে আসলে নর্মালি তো মার্চের দিকে ম্যাট্রিক পরীক্ষা হয়, তো এবার তো আসলে মার্চে যেহেতু রোজা পড়ে যাচ্ছে, মানে ঈদ পড়ে যাচ্ছে, তো আসলে ম্যাট্রিক পরীক্ষাটা আসলে হয়তো মার্চের শেষ সপ্তাহে বা এপ্রিলের দিকেই হওয়ার কথা। এখন সেই সময়টাও কিন্তু আসলে প্রচুর স্কুল, যেটা আমাদের আমরা জানি আমাদের যে স্কুল সিস্টেমটা আসলে ইলেকশনের ভোট গ্রহণের জন্য সবচেয়ে বড় ইনফ্রাস্ট্রাকচার গ্রামে গঞ্জে। তো সেই জায়গাটাতে আসলে স্কুলের লোকজন থেকে শুরু করে একটা বড় অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপার কিন্তু আসলে ম্যাট্রিক পরীক্ষাটা সেন্ট্রিক থাকে। তো তাহলে কি আসলে আমরা ম্যাট্রিক পরীক্ষাটা মানে রোজার আগে নিয়ে আসতে হবে? তো সেটাও আসলে ডিফিকাল্ট, কারণ স্টুডেন্টরা তো আসলে ওভাবে প্রিপেয়ার না। আম, আর যদি পিছাতে হয়, যদি ইলেকশনের পরে পিছাতে হয়, তাহলে দেখা যেতে পারে যে এটা এপ্রিলের পরে, ইনফ্যাক্ট হয়তো মে মাসে ম্যাট্রিক পরীক্ষা হয়। তাহলে আমার টোটাল যে এডুকেশন সিস্টেমটা, সেটার কিন্তু সিকোয়েন্সিংটা আসলে বাধা হয়। তো এই জিনিসগুলো সবকিছু নিয়ে আসলে অনেকেই বলছে, এবং আমার নাগরিক কোয়ালিশনের পক্ষ থেকেও যখন আমরা কথা বলেছি, তারাও আসলে বলেছে আসলে এপ্রিল ইজ নট এ ভেরি সুইটেবল টাইম ফর সাচ এ বিগ ইলেকশন। হয়তো কিছু মানে বাই ইলেকশন হয়তো হতে পারে, হয়তো 5-10টা আসনে বাই ইলেকশন হওয়াটা কোনো বড় ব্যাপার না, কিন্তু 300 আসনে সারা দেশে। এবং আমাদের মনে রাখতে হবে আমরা আসলে এই লেভেলের একটা ইলেকশন অলমোস্ট 18-20 বছর, 18-19 বছর পরে করছি। তো সেটা আসলে একটা বিরাট বড় একটা মানে কর্মযজ্ঞ। তো সেটা আসলে এপ্রিলে আদৌ সম্ভব কিনা, এবং যেই কারণটা আসলে অনেকেই বলছে যে হয়তো যখন দেখা যাবে যে সম্ভব না, তখন হয়তো এটাকে আরো পিছিয়ে দেওয়ার এক ধরনের কথা হবে। এবং সেটা যে আসলে নট নেসেসারি যে মে জুন, সেটা হয়তো কথা যেতে পারে, তখন ওয়েদার আরো খারাপ, সেটা হয়তো নভেম্বর ডিসেম্বরের দিকে চলে যেতে পারে। তো সেটা আসলে একটা ভ্যালিড কনসার্ন। এটা হচ্ছে একটা ব্যাপার। তো আবার আমরা দেখলাম যে যদি যেটা বিএনপি বা কেউ কেউ বলছে যে ডিসেম্বরের মধ্যে, তো সেই জায়গাটা তো আমাদের কাছে মনে হয়েছে যে ডিসেম্বরের প্রবাবলি ইজ এ টু টাইট। যদি আমরা হয়তো আজ থেকে 3 মাস আগে এই চিন্তাটা করতাম, খুব রোডম্যাপটা করতাম, তাহলে হয়তো ডিসেম্বর অনুযায়ী অনেক কিছুই করা যেত। কিন্তু অলরেডি ইট ইজ মানে জুন মাস চলে এসছে। তো আমরা একটু পিছিয়ে পড়েছি। সেই হিসাবে আমরা জানি যে আমাদের বেশ কিছু কাজ কিন্তু আসলে করতে লাগবে। ওয়ান অফ দেম বেসিক্যালি ইজ আমাদের একটা ঐক্যমত্য কমিশনের মাধ্যমে জুলাই চার্টারের কথা। আমরা কিন্তু এখনো খুব যে দেখছি যে মানে অলরেডি তৈরিও করা হচ্ছে তা না, এখনো কিন্তু আসলে মানে এই নেক্সট সপ্তাহ থেকে আবার সেকেন্ড রাউন্ড আলোচনা করা হবে। আমরা মনে করছি আসলে কোনোভাবে এটা জুলাই অগাস্টের আগে সম্ভবই না এক ধরনের ঐক্যমতে আসা, এবং সেটাকে ফর্মাল রূপ দিতে ড্রাফট কিছু জায়গায় মানে একটা সংবিধানের খসড়া করি বলি, বা বিভিন্ন আইন যেই কমিশনের, এই ঐকমত্য কমিশনের উপর ভিত্তি করে সেটা করতে আসলে মিনিমাম 2-3 মাস লেগে যাবে। তারপরে আসলে নির্বাচনী তফসিল ঘোষণাটা করতে লাগবে। তো সেইটা অর্থে ডিসেম্বর উইল বি ভেরি টাইট। তো ওই পার্সপেক্টিভে আমরা দেখলাম যে ডিসেম্বরটাও একটু চ্যালেঞ্জিং হচ্ছে, আবার এপ্রিলও হচ্ছে ভেরি প্র্যাকটিক্যাল রিজনের জন্য ইজ ভেরি আনসুইটেবল। তো সেইটার একটা উইন্ডো আমরা দেখলাম যে ঠিক আছে, ফেব্রুয়ারির আগে মানে রোজার ইমিডিয়েট আগে, রোজা যদি শুরু হয় 16-17 তারিখে, তার হয়তো 1 থেকে 2 সপ্তাহ আগে এক ধরনের আচ্ছা, ফাহিমের কথা শোনা যাচ্ছে না, সো ওয়ার লুজিং ফাহিম। আই থিঙ্ক হোয়াট ফাহিম ইজ, যেটা বলতে চাচ্ছেন আর কি, যে ডিসেম্বর ইজ টু টাইট রিফর্মের জন্য, এপ্রিল ইজ নট সুইটেবল। সো তাহলে আমরা ফেব্রুয়ারিতে একটা মিডল গ্রাউন্ড পাচ্ছি। ফাহিমকে যেহেতু শোনা যাচ্ছে না, আই এম গোয়িং টু গো টু জিয়া হাসান। জিয়া হাসান ইজ অ্যান ইকোনমিস্ট অ্যান্ড এ ডেভেলপমেন্ট প্র্যাকটিশনার, বাংলাদেশের পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট ফর মেনি ইয়ার্স। জিয়া, আপনি আমাদেরকে, ফাহিম যেহেতু আমরা উই আর লুজিং ফাহিম, আপনি আমাদেরকে এই ফেব্রুয়ারি টাইমটা এবং এটা নিয়ে নাগরিক কোয়ালিশন যে একটা রোড ম্যাপ তৈরি করেছে স্টেপ বাই স্টেপ, কাইন্ডলি সেটা আমাদেরকে একটু বুঝিয়ে বলেন। থ্যাংক ইউ জ্যোতি রোহন। ফাহিম ভাই যেটা একটু আগে বলতেছিলেন যে আহ, রোজার আগে এবং রোজার পরে, এই প্রশ্নটাই হচ্ছে বড় প্রশ্ন। সেই জায়গা থেকে বিভিন্ন কারণে এপ্রিল মাস বা রোজার পরে এটা অনেকগুলো প্র্যাকটিক্যাল এবং ফাংশনাল অসুবিধা দেখা দিয়েছে, এবং ফেব্রুয়ারি মাস ইজ মোর সুইটেবল। এটার সাথে সাথে আরেকটা প্রশ্ন আসে যে আমাদের বর্তমানে রিফর্মটা যেখানে আছে, এবং আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে আমাদের রিফর্ম মূলত কনস্টিটিউশনাল এবং লিগ্যাল কিছু চেঞ্জেসটাই এখন ফোকাসড, এবং নেক্সট ফাইন্যান্সিয়াল ইয়ারে রিফর্মকে কেন্দ্র করে যেটা অলরেডি বিভিন্ন মিনিস্ট্রির জন্য পরিকল্পনাগুলো বিভিন্ন কমিশনের রিপোর্টে আছে, রিফর্মকে কেন্দ্র করে কোনো ধরনের প্রজেক্ট প্ল্যানিং অথবা কোনো ধরনের বাজেট বরাদ্দ দেওয়া হয়নি। উইচ মিনস যে
আগামী বছরও স্ট্রাকচারাল রিফর্মের কোনো এজেন্ডা আমাদের বর্তমান ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেশনের হাতে নাই। কিন্তু ইলেকশনে যেই সরকারই আসুক না কেন, তাদেরকে তো এই যে এখন আমরা ঐক্যমত কমিশনে যে জিনিসগুলো আসলো সেগুলোর থেকে তো বেয়ার মিনিমাম কিছু কিছু জিনিস করতে হবে। এবং এখানে অবশ্যই বাংলাদেশের ব্যুরোক্রেসির সাথে অল্প কিছুদিন কাজের অভিজ্ঞতা আমি যেটা বুঝতে পেরেছি, এখানে প্রজেক্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং এই প্রজেক্ট গুলো টেক ওভার করতে গেলে এপ্রিলের পরে আর কোনো সময় থাকে না, বিকজ এই প্রজেক্ট গুলো যখন প্রস্তাব যখন আসে, একটা রিভিউ হয়, সচিব পর্যায়ে মিটিং হয়, তারপরে আবার এটা মন্ত্রী পর্যায়ে যায়, তারপরে আবার গিয়ে একদিকে ওঠে। সেই সব কিছু যে রাউন্ড মানে সিকোয়েন্স অফ থিংস আছে, সেগুলো আসলে এপ্রিলের পরে, এপ্রিলে নির্বাচন হলে যে দলটি ক্ষমতায় আসবে তার পক্ষে এগুলো টেক টেক আপ করা সম্ভব হবে না। সো দিস ইজ ওয়ান অফ দি ভেরি ইম্পর্টেন্ট থিং, যার কারণে আসলে ফেব্রুয়ারি মাসে ফাহিম ভাই যেভাবে বললেন রোজার আগে ইলেকশন করাটা গুরুত্বপূর্ণ। আমি এটার সাথে আরেকটা জিনিস হাইলাইট করতে চাই যে অ্যাকচুয়ালি আমরা নাগরিক কোয়ালিশন থেকে শুধুমাত্র ইলেকশন ডেট প্রপোজ করছি না, বরং আমরা একই সাথে আমরা যে 7/2 সংস্কারের প্রস্তাব দিয়েছিলাম যে ন্যূনতম যেগুলো করতে হবে, সেইটার সাথে সাথে আমরা যে 7/2 যে 2 পয়েন্ট রোড ম্যাপ দিয়েছি, এই রোড ম্যাপের উপরে ভিত্তি করেই কিন্তু আমরা ফেব্রুয়ারির ফার্স্ট উইকে ইলেকশন এর জায়গায় পৌঁছেছি। এখানে বলা খুবই গুরুত্বপূর্ণ যে নাগরিক কোয়ালিশন ইলেকশনের যে রোড ম্যাপটা তৈরি করেছে সেটা আমরা আম, 2 সপ্তাহ আগে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের বক্তব্যের আগেই আমরা তৈরি করেছি। নট অনলি দ্যাট, আমরা সেটা বিভিন্ন সরকারের সাথে আমাদের সদস্যদের অনেকে যোগাযোগ আছে, বিভিন্ন রাজনৈতিক দলের সাথে যোগাযোগ আছে, আমরা তাদেরকে এটা দিয়েছি। ফলে আমাদের এই ফার্স্ট ফেব্রুয়ারি রোড ম্যাপ, এটা কিন্তু বিএনপির ডিসেম্বর নিয়ে তাদের একটা জোর ধরে থাকা বা সরকারের যে এপ্রিলের ঘোষণা এটার উপরে ডিপেন্ডেন্ট ছিল না। তাহলে আমরা কি দেখেছি? আমরা রোড ম্যাপের আমাদের যে 7/2 প্রস্তাব, সেই 7/2 আমাদের একটা প্রস্তাব ছিল রোড ম্যাপের প্রস্তাবে যে বর্তমানে ঐক্যমত্য কমিশনের আলোচনায় এখন দ্বিতীয় ধাপ চলছে, এই ধাপটা শেষ হওয়ার পরে তৃতীয় ধাপ হবে, এটার পরে তো একটা মিনিমাম কনসেনসাস হবে। এই মিনিমাম কনসেনসাসটা কিভাবে বাস্তবায়ন করা যায় কনস্টিটিউশনালি, সেইটার জন্য আমরা দুইটা পথ দেখেছি। একটা হচ্ছে যে আমরা সেটাতে একটা ড্রাফট বিল হতে পারে যে বিষয়গুলোতে ঐক্যমত পৌঁছাবে, সেই ড্রাফট বিলটা সকল রাজনৈতিক দল তারা একটা যে কোনো একটা ঘোষণাপত্র, যে কোনো একটা স্বাক্ষর করবেন যে আমি যদি নির্বাচিত হই তাহলে আমরা এটাকে সংসদে পাশ করে নেব। এটা অবশ্যই ভলেন্টারিলি হবে। কেউ যদি বলে যে না এটা আমি চাই না, সে পাশ সেটা সাইন করবে না, এবং জনগণ দেখবে যে কোন কাকে জনগণ ভোট দিতে চায়। ফলে এই যে মেকানিজমটা আমরা তৈরি করেছি, ইট অ্যাভয়েডস এ ভেরি বিগ রিফর্ম ইস্যু, যেটা গত 10 মাস ধরে আলোচিত হয়েছে, যে সাংবিধানিক সংস্কারের জন্য আমাদেরকে অবশ্যই একটা কনস্টিটিউশন অ্যাসেম্বলি তৈরি করতে হবে। আমরা যখন দেখতে পেয়েছি কনস্টিটিউশন অ্যাসেম্বলির ধারণাটা সকল রাজনৈতিক দল গ্রহণ করছে না এবং এটাই একটা প্রধান স্টাম্বলিং ব্লক হয়ে দাঁড়াচ্ছে, তখন আমরা আবার এই কনস্টিটিউশন অ্যাসেম্বলি তৈরি করার পেছনে যে ফান্ডামেন্টাল প্রিন্সিপালটা ছিল, যে জুডিশিয়াল রিভিউর মাধ্যমে যে কোনো আমাদের সংস্কার প্রস্তাব যেটা ইভেন আমাদের সংসদে পাশ হবে সেটাকে পাল্টে ফেলা যায়, সেটাকে কিভাবে স্টপ করা যায়। তো সেটা স্টপ করার জন্য আমরা 2 পয়েন্ট মেকানিজম তৈরি করেছি। এটা আমরা তৈরি করিনি, আমরা কনস্টিটিউশনের এক্সপার্টদের মতামত নিয়ে তৈরি করেছি। তাতে একটা হচ্ছে যে জুলাই চার্টার, এটা একটা প্রিএমবেলে উল্লেখ থেকে মেবি সংবিধানে এটা একটা অ্যানেক্সটার হিসেবে যুক্ত হবে। দ্বিতীয়ত ইলেকশনের দিনে আরেকটা গণভোট হবে। ফলে এই দুইটা জিনিস যদি আমরা নিশ্চিত করতে পারি, তাহলে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বাদেই সংবিধানে আমরা যে পরিবর্তনগুলো আনবো সেগুলোকে টেকসই করা যাবে। তো সেইটা মাথায় রেখে আমরা কিন্তু ইলেকশন এবং রিফর্মকে কানেক্ট করেছি। আমরা নাগরিক কোয়ালিশন বলি নাই যে ফেব্রুয়ারি ফার্স্ট উইক ইলেকশন দিতে হবে, দ্যাট ওয়াজ নেভার আওয়ার গোল। আমরা বলছি যে যদি 31শে আগস্টের মধ্যে জুলাই চার্টার এবং আইনি এবং সংবিধান সংস্কার পর্যন্ত বিষয়গুলোতে ঐক্যমত পৌঁছানো যায়, এবং তারপরে যে বিষয়গুলো ঐক্যমত পৌঁছে তার জন্য আমরা আরো 1 মাস রেখেছি, যে আম, জুলাই চার্টার এবং আইনি এবং সাংবিধানিক সংস্কার সংক্রান্ত ঐক্যমত গুলোকে নিয়ে একটা বিল করা যায়, একটা খসড়া বিল তৈরি করা যায়। সেইটার উপরে ভিত্তি করে আমাদের ভোট গ্রহণ 1লা ফেব্রুয়ারি হতে পারে। ফলে আমাদের এই যে বিভিন্ন মাইলস্টোন, এটা কিন্তু একটার সাথে একটা কানেক্টেড।
সো কোনো কারণে যদি 31শে আগস্টের মধ্যে এটা পেছিয়ে যায়, কিছু কিছু জিনিস হয়তো লিভে আছে কিন্তু কিছু জিনিস লিভে নাই। যেমন আমাদের রোড ম্যাপের মধ্যে একটা জিনিস আছে যে ভোটার তালিকা সংক্রান্ত একটা অর্ডিন্যান্স করতে হবে, যার মাধ্যমে আপনার 2025-এ 30শে অক্টোবর পর্যন্ত যাদের বয়স 18 হয়েছে তাদেরকে আমরা ফেব্রুয়ারিতে ইলেকশনের সুযোগ দিতে পারবো। এটা কিন্তু খুব ডিফাইন্ড একটা জিনিস। এটা কিন্তু 30শে জুলাইয়ের মধ্যে করতে হবে, না হলে কিন্তু পরবর্তী যে তাদেরকে আবার যে ভোটার রেজিস্ট্রেশন করার জন্য টাইম, নির্বাচন বিধি আইন আছে, সেখানে সময়টা পাওয়া যাবে না। ফলে আমি মনে করি আমাদের মূল একটা কন্ট্রিবিউশন বর্তমান ডিসকোর্সে যে আমরা বেশ কিছু যেটা আমরা ইংরেজিতে বলি এলিফ্যান্ট ইন দ্য রুম, যেগুলো আলোচনা হচ্ছিল না, সেগুলোকে আমরা সামনে নিয়ে আসছি। এবং সেগুলোর ভিত্তিতে আমরা কিন্তু একটা টাইম লাইন সামনে নিয়ে এসেছি যে আপনার 30শে জুলাইয়ের মধ্যে কিন্তু অর্ডিন্যান্সটাকে পাশ করে ফেলতে হবে। তো এবং এই এইটার আমরা যদি এটা না করতাম, বা রাজনৈতিক দলগুলো বা সরকার যদি এটা বিবেচনায় না নেয়, তাহলে যেটা হবে 30শে জুলাই পার হয়ে যাওয়ার পরে অথবা অক্টোবর আসার পরে কেউ বললো যে না ঠিক আছে আমি এপ্রিলের জিনিস নিয়ে কাজ শুরু করো, কিন্তু তখন দেখা গেল যে এপ্রিলও হবে না, কারণ নাম্বার অফ আপনার মাইলস্টোনস আমরা অ্যাচিভ করিনি। সো আমি এখানে আমার বক্তব্য শেষ করছি যে নাগরিক কোয়ালিশনের এই প্রস্তাবটা বিএনপির ডিসেম্বর আহ, মধ্যেই ইলেকশন করার দাবি, বা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের এপ্রিলের মধ্যে ইলেকশন করার দাবির কে কেন্দ্র করে তৈরি করা হয়নি। বরং আমরা খুব ফেয়ারলি ক্রিটিক্যালি দেখেছি যে সংবিধান সংস্কার এখন যে জায়গায় আছে সেটার ভিত্তিতে কোন কোন টাইমলাইন গুলোতে আমাদের আম, একটা ডেফিনিশনে চলে যেতে হবে, যেগুলোকে নেগোশিয়েট না করলে পরবর্তীতে ইলেকশনে আরো অনেক সমস্যা হতে পারে। আমি লাস্ট একটা পয়েন্ট দিয়ে আমার আলোচনাটা শেষ করতে চাই। সেটা আমরা যখন এই পার্টিকুলার টাইমলাইনটা নির্মাণ করতেছিলাম তখন আমরা দেখলাম যে অ্যাকচুয়ালি এখনো অনেক টাইম। যখন এই যে মনে করেন আমরা যখন জুলাই চার্টারের সংবিধান সূত্র ঐক্যমত্য পৌঁছানোর তারিখ 31শে আগস্ট, এরপরে আমরা আবার বলছি যে তাতে আরো 1 মাস আমার সময় আছে বিল্ট আপ তৈরি করার জন্য। তার মানে আমাদের যেই কাজটা চলছে সেটা করতে কিন্তু আসলে 3 থেকে 4 মাসের বেশি লাগার কথা না। আমরা এই রোডম্যাপটা বানাতে গিয়ে দেখলাম যে এটা অনেক সময় রাখতে পারছি। ফলে আসলে সরকারকে ওই প্রশ্নটা করতে হবে, ওয়াই দে উড স্টিক টু এপ্রিল, যেটা আজকে থেকে আরো 11 মাস দূরে, যেখানে এটা ফেব্রুয়ারিতে করা যায়। এবং আমি প্রেটি শিওর আমাদের আলোচনা যদি সামনে আগায়, বিএনপি বা যারা ডিসেম্বর ইলেকশন করতে চায় তারা আমাদেরকে প্রশ্ন করবে, আমাদেরকে জাস্টিফাই করেন ফেব্রুয়ারিতেই বা কেন করতে হবে। সো ফেব্রুয়ারিতে করার, ডিসেম্বরকে অ্যাভয়েড করার কিছু টেকনিক্যাল কারণ আছে, কিন্তু এগুলো যে নন নেগোশিয়েবল তা না। তো সেটাই ফলে আমার চূড়ান্ত মত হচ্ছে যে আসলে ঈদের পরে নেওয়ার যৌক্তিক কোনো কারণ আমরা এখনো দেখি নাই। সরকারের বিভিন্ন স্তরের নেতাদের সাথে কথা বলে আমরাও যৌক্তিক তারা কোনো কারণ দেখাতে এখন আমাদেরকে পারেননি আমাদের ইন্টারনাল ডিসকাশনে। এবং আজকে যে একটা আলোচনা হচ্ছে, আমরা মনে করি যে এই আলোচনার এজেন্ডা হিসাবে যদি আমাদের প্রস্তাবটা আসে এবং এটা যদি ওনারা গ্রহণ করেন, তাহলে রাষ্ট্র একটা সংঘাত এড়াবে এবং সকল পক্ষের যে চাওয়াটা একটা ইলেকশন হোক, সুষ্ঠুভাবে হোক, সংস্কার হোক, সবগুলোই ইনশাল্লাহ অ্যাচিভ হবে। ধন্যবাদ। ধন্যবাদ জিয়া। আমি এখানে ভেরি কুইকলি স্ক্রিন শেয়ার করে দেখাতে চাই যে আমাদের টাইমলাইনটা আসলে কি। ঠিক আছে, এটা আহ, দেখাচ্ছি। সো বাই এন্ড অফ জুলাই, 30শে জুলাই, একটু ছোট 31শে করলে জুলাইয়ের ভালো হয় মধ্যে। ভাই। একটু একটু জি, ছোট করলে ভালো হয়, একটু ছোট করলে ছোট একটা করলে কি স্ক্রিনে। ভালো হয়? একটা স্ক্রিনে আসবে, শিওর। আচ্ছা, বাই এন্ড অফ জুলাই যে ভোটার তালিকা সংক্রান্ত যে বিশেষ অর্ডিন্যান্স সেটা জারি করা হবে। তাতে যেটা হবে সেটা হচ্ছে যে এই বছরে যারা 18 বছর বয়স হয়েছে তারা নির্বাচনে ভোট দিতে পারবেন। নর্মালি এই জিনিসটা 1লা জানুয়ারি, মানে 2025-এ যারা 18 বছর হবে, নর্মালি এক্সিস্টিং আইন অনুযায়ী তাদের ভোট দিতে গেলে পরে 2026-এ 1লা জানুয়ারির পরে তারা ভোটার হতে পারবে। কিন্তু একটা স্পেশাল অর্ডিন্যান্স যদি জুলাই মাসে করা হয়, তাহলে পরে তারা ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সেটাতেই ভোট দিতে পারবে। এটা জুলাই মাসের মধ্যেই করতে হবে। তারপর আমরা বলছি যে 31শে আগস্টের মধ্যে জুলাই চার্টার আইনি ও সাংবিধানিক সংক্রান্ত ঐক্যমতে পৌঁছানোর তারিখ। ঐক্যমতে পৌঁছানোর তারিখ, তারপরে আমরা আরো 1 মাস দিচ্ছি যে সেই ঐক্যমতের ভিত্তিতে খসড়া বিল প্রস্তুতের শেষ তারিখ।
তাহলে 30 সেপ্টেম্বরের মধ্যে যদি আমরা ঐকমত্যের বিল পৌঁছাতে পারি, সেই খসড়া ড্রাফট বিলটা তৈরি করতে পারি, এবং ওই একই সময় 30 সেপ্টেম্বরের মধ্যে যদি নির্বাচন কমিশন যে সীমানা নির্ধারণের চূড়ান্ত তারিখ করে একটা গ্যাজেট ইস্যু করবে, যে নির্বাচনী 300টা আসনের সীমানা সংক্রান্ত যেসব জটিলতা সেগুলি তারা নিষ্পত্তি করবে, ওনারা আমাদেরকে বলেছেন যে এটা সম্ভব। তারপরে আমরা বলছি যে 30 অক্টোবর, অক্টোবরের শেষ পর্যন্ত সময় আছে হচ্ছে ভোটার তালিকা হালনাগাদ। এটাও সম্ভব, আমাদের দেশে অনেক কিছুই এখন ডিজিটাইজড, এনআইডিস ডিজিটাইজড। ভোটার তালিকা হালনাগাদ করা এখনই কাজ শুরু করলে পরে 30 অক্টোবরের মধ্যে নতুন ভোটার সহ, মানে পয়লা ওই 30 জুলাইয়ে যারা 18 বছর বয়সী হয়েছে সেই ভোটার, মানে ইয়াং পিপল সহ এটা সম্ভব হবে। বিভিন্ন আইনি পরিবর্তন অর্ডিন্যান্স জারির শেষ তারিখ আমরা দিচ্ছি 9 নভেম্বর। তারপর তফসিল যদি ঘোষণা করা হয় 23 নভেম্বর, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন 1 ডিসেম্বর করে 2 মাসের প্রচারণার পরে 1 ফেব্রুয়ারি ভোট গ্রহণ করা সম্ভব। পয়লার জায়গায় যদি আমরা 5 ফেব্রুয়ারি করতে চাই তাহলে সবকিছু 5 দিন এদিক ওদিক করা যায়, অ্যান্ড সো অন। কাজেই রমজানের আগে নির্বাচন হয়ে নির্বাচনের ফলের ভিত্তিতে একটি নতুন সরকারই গঠন করা সম্ভব। এবং জিয়া যেটা বললেন যে এবং ফাহিম এবং আমরা সবাই যেটা, মানে আমাদের রিফর্মস আর ইন্টেগ্রাল পার্ট অফ দিস, রিফর্ম না হলে এর কোনো কিছুই মানে দিস আর অল মিনিংলেস। কিন্তু রিফর্ম করে তারপরেও ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন করা সম্ভব। তাহলে আমরা কেন, ফাহিম যেটা বললেন যে ঈদের পরে হলে পরে যেসব জটিলতা তৈরি হবে, কেন আমরা সেই জটিলতা আর সেই সেই কমপ্লিকেসির দিকে যাব, সেটাই হচ্ছে প্রশ্ন। এখানে আলোচনা শেষ করার জন্যে আমি রুমি আহমেদ ভাইয়ের কাছে অনুরোধ করছি। রুমি আহমেদ ভাই হ্যাজ বিন এ ভেটারান, হি ইজ এ পলিম্যাথ, হি ইজ এ রেনেসা ম্যান, এবং বাংলাদেশের লেখালেখির জগতে অ্যাটলিস্ট 20-25 বছর ধরে অনলাইন লেখালেখিতে হি ইজ অ্যাক্টিভ। হি ইজ অলসো দি ফাউন্ডার অফ ব্রেইন, বাংলাদেশ রিসার্চ অ্যানালিসিস অ্যান্ড ইনফরমেশন নেটওয়ার্ক। রুমি ভাই, এই আলোচনা থেকে আপনি যদি কাইন্ডলি আমাদেরকে আলোচনার রিফ্লেকশনসটা বলেন, ইউর রিফ্লেকশনস অন হোয়াট উই হ্যাভ হার্ড। আচ্ছা, আমরা রুমি ভাই বোধ হয় দেখা যাচ্ছে না। আমাদের সাথে অলসো আছেন আহ, হাসিফ ভাই। হাসিফ ভাই রাষ্ট্রচিন্তার সাথে অ্যাক্টিভ বহু বছর ধরে, অ্যান্ড হ্যাজ মানে ওয়ার্ক অন দিস পলিটিক্যাল রিফর্মস। এবং এই ধরনের, যখন হাসিনার আমলে এইসব জিনিস ছিল আকাশ কুসুম মানে কল্পনা, তখনও তিনি কল্পনা করেছিলেন যে দেশে কি কি রিফর্ম এবং কিভাবে সম্ভব সে নিয়ে কাজ করেছেন। হাসিফ ভাই হ্যাজ বিন উইথ ভয়েস ফর রিফর্ম এবং নাগরিক কোয়ালিশনের ওয়ান অফ দ্য কি মেম্বার্স। হাসিফ ভাই, উই গো টু ইউ। এই আলোচনা থেকে আপনার রিফ্লেকশন অ্যান্ড। থ্যাংক ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ জ্যোতি ভাই। আমাদের রিফ্লেকশন তো হচ্ছে ওই শুরুটাই, যে আমরা একটা বিশাল আকাঙ্ক্ষা নিয়ে জাতি অপেক্ষা করছে যে একটা নতুন ভবিষ্যৎ বাংলাদেশ পাবে, এবং সেটা কোনো ক্রমেই যাতে আমরা হারিয়ে না ফেলি, সেটার ব্যাপারে জাতির এক্সপেকটেশন, সবার এক্সপেকটেশন ভেরি ক্লিয়ার। আমরা মনে করতে চাই, বিশ্বাস করতে চাই, আমাদের রাজনৈতিক দলগুলি, আমাদের ঐক্য কমিশন, আমাদের অন্তর্বর্তীকালীন সরকার সবাই আসলে এই সংস্কারের ব্যাপারে এবং একটা সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ। আমাদের যে রোলটা আমরা চেষ্টা করছি পালন করতে, যে আহ, অনেক ছোট ছোট বিষয়ের ভিতরে কিছু অবিশ্বাস, কিছু সন্দেহ, কিছু তথ্যের ঘাটতি, সেই তথ্যের ঘাটতি এবং কিছু কারণ না জানার বিষয়টা রয়ে যাচ্ছে। তো আমরা মনে করছি যে আমরা যে প্রস্তাবটা, যে একটা টাইমলাইন গুলি দিলাম, যে টাইমলাইনটা আসলে এটা একটা যৌক্তিক পরিণতিতে যাওয়ার জন্য এই মাইলস্টোন গুলি এই সময়ের মধ্যে হতে হবে। এটা আসলে শুধু আমাদের প্রস্তাব না, আমি মনে করি বাংলাদেশের সব মানুষের আকাঙ্ক্ষাই তাই। এবং আমরা চেষ্টা করছি আমাদের পক্ষ থেকে জিনিসটাকে একটা ভেঙে পরিষ্কার করে জাতির সামনে তুলে ধরা। এবং আমরা যেটা বলেছি আমাদের বক্তব্য, যে নাগরিকদের কাছে, রাজনৈতিক দলের কাছে, অন্তর্বর্তীকালীন সরকার আছে, সবার কাছে আমরা প্রস্তাবটা করছি যে এই নতুন টাইম লাইনের ব্যাপারে আমরা তাদের কাছ থেকে একটা কমিটমেন্ট পাই। আমরা মনে করি জাতিতে আমাদের প্রতিটা মুহূর্তই এখন খুব ক্রুশাল। সেই জন্য আসলে কাজটাকে গুছিয়ে আনার জন্য এই মাইলস্টোন গুলিতে আসলে এগ্রি করাটা খুব প্রয়োজন। এবং আমরা আশা করব যে এইটা খুব দ্রুতই আসলে জাতীয় আলোচনার অংশ হোক।
এবং সবাই আসলে খুব পরিষ্কার একটা পথ দেখতে পাক, এবং আমরা আসলে নতুন যে বাংলাদেশের আকাঙ্ক্ষার ভিতর আছি এটা আসলে একটা সুন্দর পরিসমাপ্তির দিকে যাক। এই, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। ধন্যবাদ হাসিফ ভাই, সবাইকে ধন্যবাদ আহ, এই ডিটেলড অ্যান্ড কম্প্রিহেন্সিভ আলোচনার জন্য। আহ, হাসিনার মধ্যে একটা কথা ছিল যে একটা একটা স্লোগান উঠতো যে দেশটা কারো বাপের না। সেই পরিপ্রেক্ষিতে আর বলা যে দেশটা আসলে আমাদের সবার। আমরা কেন এই কথাগুলি বলছি, কেন এই কাজ করছি, কারণ আমরাও নাগরিক এবং আমাদের দায় আছে। আমাদেরকে কেউ বলেনি যে তোমরা এগিয়ে সেই কাজগুলি করো, আমরা নিজেদের দায় থেকেই এসেছি। আম, তো সেই সেই দায়ের প্রেক্ষিতেই বলছি যে আলোচনা চলতে থাকুক, আলোচনা সফল হোক। ধন্যবাদ সবাইকে।